সকলকে স্বাগত জানাচ্ছি ভয়েস মেরিনার লাইভ স্টুডিওতে। প্রিয় দর্শক, আমাদের প্রতিদিনকার আয়োজন কক্সবাজার থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা নিয়ে সংবাদ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি এবং আজকে আমাদের হাতে এসে পৌঁছেছে কক্সবাজার থেকে প্রকাশিত প্রায় 14টি দৈনিক। আর এইসব সংবাদ বিশ্লেষণ নিয়ে আমাদের সাথে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট জ্ঞান তাপস, শিক্ষাবিদ ও আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। তো প্রিয় দর্শক, আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে আমাদের হাতে এসে যে দৈনিকটি পৌঁছেছে, দৈনিক কক্সবাজার। দৈনিক কক্সবাজারের প্রধান যে শিরোনাম করা হয়েছে, শীর্ষ সংবাদ, সর্বদলীয় মন্ত্রিসভা আজ শপথ নিচ্ছে। তার সাব হেডিং যেটা আছে, যে সেকেন্ড লিড যেটা করা হয়েছে, যে তারেক বেকসুর খালাস, মামুনের কারাদণ্ড। তারপরে স্থানীয় কয়েকটি সংবাদ রয়েছে। এখানে রয়েছে জেলার 4 আসন আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন 35 জন। আরেকটি আছে তার নিচে যে সংবাদটি রয়েছে, একই দিনে জেএসসি ও পিএসসি পরীক্ষা নিয়ে সংকট। তো স্যার, আজকে তো সর্বদলীয় মন্ত্রিসভা শপথ নিচ্ছে। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে নতুন একটি কনসেপ্ট আজকে আমরা যেটা প্রতিভাত হচ্ছে, যে সর্বদলীয় সরকার, নির্দলীয় নয়, সর্বদলীয় সরকার। আজ আমরা যতটুকু জেনেছি, আজ বিকেল 3টায় শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 6 জন পূর্ণমন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী আজকে শপথ গ্রহণ করেছে। এটিও জাতির জন্য অনেক একটি গুরুত্বপূর্ণ সংবাদ। তারপরে রয়েছে আমাদের এখানে যে আওয়ামী লীগের যে এই মনোনয়ন কিনছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তো সার্বিক বিষয় নিয়ে আসলে দেশের আজকে এটি দেশের যে সার্বিক পরিস্থিতিগত যে মূল্যায়ন করতে পারি, যে আজকে একটি বিশেষ দিন, তাই নয় কি স্যার? ধন্যবাদ। একটি বিশেষ দিন বটেই, সবকিছুতে একটা নতুনত্বের আভাস পাওয়া যাচ্ছে। সর্বদলীয় সরকারের কনসেপ্ট আমাদের সংবিধানে কতটা আছে, সেই তর্কে বিতর্কে না গিয়েও বলা যায় যে মহাজোটের একটা জাতির কাছে প্রতিশ্রুতি ছিল, একটা সর্বদলীয় সরকার, সর্বশেষ যে তাদের প্রতিশ্রুতি ছিল, একটা সর্বদলীয় সরকার করবে। তার অংশ হিসেবে আজকে বেশ কজন, হয়তো 6 জন প্রতিমন্ত্রী, বিশেষ করে জাতীয় পার্টির এরশাদের দল থেকে, তাদের নিয়ে মন্ত্রিসভাটি আপাতত বড় করা হয়েছে, তার সংখ্যাটা। আর যাদের পদত্যাগপত্র গৃহীত হবে, তারা বাদ গিয়ে বাকি ছোটখাটো একটা মন্ত্রিসভা নির্বাচন সময়কাল পর্যন্ত দেশ চালাবে। স্যার, এখানে আরেকটি কথা বলতে চাই, যে কয়েকজন মন্ত্রী থেকে যাবেন, যাদের পদত্যাগপত্র গৃহীত হবে তারা ছাড়া, আর যারা থাকবেন এবং নতুন করে যারা হচ্ছেন। আর স্যার, এখানে আমরা দেখতে পেয়েছি যে রাশেদ খান মেনন শপথ নিয়েছে। কিছুদিন আগেও কিন্তু তিনি তথ্যমন্ত্রী হাসানুল্লাহ কিনুর সাথে শপথ নেননি, এই নতুন সময়ে তিনি শপথ দিলেন। তো সার্বিক বিষয় নিয়ে আমরা যেটা বলতে পারি, যে আসলে একটি নির্দলীয় নয়, সব দল থেকে এসছে, তো প্রধান বিরোধী দল থেকে কোনো সদস্য এই মন্ত্রিসভায় নেই। বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আগামী দিনের গণতন্ত্রের জন্য অথবা নির্বাচনের জন্য? রাশেদ খান মেনন সাহেব গতবারে মন্ত্রিত্ব নেননি, সেই সঙ্গে তোফাইল সাহেবও নেননি। এবারে তোফাইল সাহেব রাজি হয়েছেন, জাতির বৃহত্তর স্বার্থে রাজি হয়েছেন তিনিও, আর মেনন সাহেবও। তারা মনে করেছেন যে এই সংকট মুহূর্তে জাতিকে যদি সাহায্য করা যায়, তাদের বুদ্ধি দিয়ে, তাদের জ্ঞান দিয়ে যদি এগিয়ে নেওয়া যায়, নির্বাচন উত্তরণ যদি সম্ভব হয় তা দিয়ে, সেজন্য তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, সে তাতে জাতি, আমরা বিশেষ করে যে এ নিয়ে যারা কিছুটা চিন্তা করি, আমি সন্তুষ্ট। আসলে এখানে আরেকটি সংবাদ আছে, তার আগে আমাদের হাতে যেটা পত্রিকা আছে আরেকটি, আজকের দেশ বিদেশ পত্রিকা, সেখানে তারেক বেকসুর খালাস বলা হয়েছে, তারেক রহমান সম্পর্কে একটা সংবাদ। তারপর যারা সর্বত্র মিষ্টি বিতরণের কথা এখানে বলা হয়েছে। আর হচ্ছে কি, সাগরের তোড়ে শাহপুরীদ্বীপ রাস্তায় ভাঙন, জোয়ার এলেই তবে পারাপার, পারাপারে চাই জোয়ার। আরেকটি সংবাদ এখানে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে, 4 সংসদীয় আসনে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে যে মনোনয়ন নিয়েছে 34 নেতা। আমাদের দৈনিক কক্সবাজারে বলা হচ্ছে 35 জন, আর এখানে বলা হচ্ছে 34 জন। সংখ্যায়
সংখ্যার দিক থেকে একটু কম বেশি হলেও মোটামুটি আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ে নির্বাচনের একটি প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। তো এই প্রস্তুতিটাকে আসলে কিভাবে মূল্যায়ন করা যায়? প্রথমত কালকের রায়ের কথাটি থেকে শুরু করি। আইনের একটা নীতি হচ্ছে, গবেষকরা চিন্তাবিদরা বলে থাকেন আইন সম্পর্কে, যে আইন মাকড়সার জালের মতো, ইটস লাইক স্পাইডারস ওয়েব। এখানে যারা যারা দুর্বল তারা জড়িয়ে পড়ে, আর যারা শক্তিমান তারা সেটা ভেঙে বেরিয়ে যায়। এটা একটা সত্য আইনের ক্ষেত্রে। আরেকটা সত্য হচ্ছে, কোনো একটা মামলায় যারা অভিযুক্ত হয় একাধিক, কেউ শাস্তি পায় আর কেউ খালাস পেয়ে যায়। সে খালাসের অর্থ এই নয় যে একেবারে সে নির্দোষ। আইনের ফাঁক পুকুরে এভিডেন্সে, সাক্ষ্য প্রমাণে তার অভিযোগ প্রমাণ করা গেল না, এই বলেই খালাস দেওয়া হয়। সাধারণত সেটি এক্ষেত্রে হয়েছে। আমরা যে খবরগুলো পড়েছি একে নিয়ে, তাতে বুঝতে পারছি যে এভিডেন্স তাকে শাস্তি দেওয়ার মতো আইনের নিরিখে যা দরকার তা আসেনি। অপরাধটি প্রমাণিত হলো কিনা সেটা এখানে জরুরি ছিল না, এখানে অভিযুক্তি প্রমাণিত হয়েছে কিনা এটাই, এবং সমালোচিত হয়েছে। জাস্টিস অ্যাকর্ডিং টু আর্টিকেল, জাস্টিস অ্যাকর্ডিং টু ল, এখানে কোনটা প্রতিভাত হয়েছে? জাস্টিস অ্যাকর্ডিং টু ল তো বিচারের ক্ষেত্রে এটা আছেই। বিচারের ক্ষেত্রে জাস্টিস অ্যাকর্ডিং টু ল। এখানে কে দোষ করেছেন, কে নির্দোষ, এটা বড় কথা নয় আদালতের কাছে। আদালতের কাছে বিবেচ্য হচ্ছে সাক্ষ্য প্রমাণ দিয়ে সন্দেহাতীতভাবে একটি মামলা প্রমাণ করা গেল কিনা। এটি অভিযোগ প্রমাণিত হয়নি, তবে দুর্নীতি হয়েছে কিনা এই বিষয়টা থেকেই গেল। আমি যখন কক্সবাজার আইন কলেজে পড়াতাম, ছাত্ররা সবসময় আমাকে জিজ্ঞেস করতো, প্রশ্ন করতো যে স্যার, একটা অপরাধীকে হাতে নাতে ধরা হলো, মারছে, লুটপাট করছে, সব জিনিসপত্র তছনছ করছে, একটা দোকানের পুলিশ ধরে আনলো রামু থেকে কক্সবাজারে, আর সেই পুলিশ রামুতে না পৌঁছতেই আসামি আবার সে ওখানে তার বাড়িতে পৌঁছে গেল। এটা কেমন করে হয়? আমি বলি যে এটা আমাদের সিস্টেম হচ্ছে, দেশের বিচারের ব্যবস্থা হচ্ছে এরকম, জাস্টিস অ্যাকর্ডিং টু ল, যেটা আপনি বললেন। সেই অপরাধটি জামিনযোগ্য, আমি জামিন চাই বললে জামিন হয়ে গেল। ধরে আনা পুলিশ তার বাড়িতে যাওয়ার আগে আসামি ফেরত যায়। এমন নয় যে সে নির্দোষ, এমন বলা যাবে না। এই জন্যই প্রসিকিউশনের অবশ্য কিছুটা সমালোচনা হয়েছে যে তারা ঠিক মতো এই মামলা পরিচালনায় তাদের কিছুটা রাষ্ট্রপক্ষের কোনো দুর্বলতা ছিল, এটাও সমালোচিত হয়েছে। যদিও তাই সেটাও থাকতে পারে। জাস্টিস অ্যাকর্ডিং টু ল একটা জিনিস আইনে অভিযোগ প্রমাণিত হয়নি, সর্বশেষ যে কথাটা এটি আমরা আমাদের ধরে নিতে হবে। আচ্ছা, আমাদের হাতে আরেকটি দৈনিক রয়েছে, দৈনিক সমুদ্র কণ্ঠ। সমুদ্র কণ্ঠের যে প্রধান শীর্ষ সংবাদটি করা হয়েছে, কক্সবাজারে সমঝোতার গা বাঁচানোর আন্দোলন, আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া হয়েছে। আর এখানে সাব হেডিং যেটা করা হয়েছে, দেশের অন্যত্র উগ্র মূর্তির জামায়াত শিবির কমা কক্সবাজারে নমনীয়, আর যেই লাও সেই কদু, এটা হচ্ছে কি তাদের দ্বিতীয় যে শিরোনামটি। আর হচ্ছে এখানে ছোট অনেকগুলো সংবাদ রয়েছে, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে মানে এই জামায়াত ইসলাম অন্য জায়গায় যে উগ্রমূর্তি ধারণ করছে, কক্সবাজারে এখানে নমনীয় এটা বলছে। তো এবং এখানে সমঝোতা এবং গা বাঁচানোর আন্দোলন, অর্থাৎ 18 দলীয় জোট কোনো হার্ড লাইনে যাচ্ছে না। আর হার্ড লাইনে যাচ্ছে না বলে যে স্থানীয় দৈনিকগুলো তাদের অবস্থানটাকে কিভাবে আরো প্রত্যাশা করছে এটা বলছে, নাকি যে তারা যে এখানে নিষ্ক্রিয় এটা বোঝাতে চাইছে, আসলে স্পষ্ট নয়। আমার মনে হচ্ছে এটা আমাদের সৌভাগ্য যে আমরা কক্সবাজার শহরে আছি। ছোটখাটো একটি শহর, বলতে গেলে প্রধানত একটি রাস্তার শহর। এখানে বিশেষ করে বিরোধী দল থেকে, জামাত শিবির থেকে যে প্রোগ্রাম দেওয়া হয়, ওই হরতালের বা অন্যান্য কোনো কর্মসূচির, এগুলো খুব একটা তারা সুবিধা করতে পারে না। সর্বত্র আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন থাকে, প্রধানত একটি রাস্তার শহর, প্রধান শহরে
এই জন্য এরা ওই টিকতে পারে না আইন শৃঙ্খলা বাহিনীর তাদের বিরোধিতার কাছে। সুতরাং এখানে গা বাঁচানোর আন্দোলন বলা ঠিক হবে না, এখানে তারা পেরে উঠছে না, পেরে উঠছে না। বড় শহর হলে পরিস্থিতি, তারপর হচ্ছে আমাদের যে আয়তন, চট্টগ্রামের মতো ঢাকার মতো বড় নগরী হলে চোরাগোপ্তা করা যায়, মিছিল করা যায়, ঝটিকা মিছিল করা যায়। এখানে তা সম্ভব হচ্ছে না বলেই এখানে অতটা নয় যেখানে ঢাকার মতো কক্সবাজার মতো আন্দোলন, এখানে চাঙ্গা উঠে না এতটা। আসলে এটাই ঠিক। আচ্ছা, আমাদের হাতে আরেকটি দৈনিক আছে, দৈনিক বাকখালী পত্রিকা। এখানে প্রধান শিরোনামটি নতুন মন্ত্রিসভার শপথ আজ। এখানে সম্ভাব্য মন্ত্রীদের নাম দেওয়া হয়েছিল এবং এখানে হচ্ছে কি আরেকটি, এটি যদিও বা জাতীয় ইস্যু কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিশ্বাসযোগ্য নির্বাচন চায় আমেরিকা। নিশা দেশাই জানেন যে, এবং বিরোধী দলের সাথে নিশা দেশাই দেখা করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী। তিনি বিশেষ করে দক্ষিণ এশিয়ার এই জোনটি দেখে এবং বলা হয়ে থাকে যে বিএনপি যে হরতাল দেওয়া হয়েছে, এই হরতাল এই সপ্তাহে হরতাল দেওয়া হয়নি যে তার সফরকে কেন্দ্র করে। যদিও বা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নানা সার্বিক বিষয় বিবেচনা করে তারা হরতালটি দেয়নি। আসলে কি স্যার, আমাদের রাষ্ট্রযন্ত্রে, জাতীয় রাজনীতিতে বিদেশিদের ভূমিকা কেমন প্রবল? আমি এটাকে একজন সাধারণ সমালোচক হিসাবে অন্যভাবে দেখি। আমার মনে হয় আমাদের দেশের প্রতি যুক্তরাষ্ট্র বা আমাদের প্রতিবেশী দেশ ভারত, এদের এই ভালোবাসা থেকেই, আমাদের জন্য তাদের শুভকামনা থেকেই এই সমস্ত উদ্যোগ হচ্ছে। আমেরিকা আমাদের এখানে যে নির্বাচনকে নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, যে হানাহানি হচ্ছে, এগুলো নিয়ে তারা চিন্তা করছেন। একটা গ্রোয়িং কান্ট্রি, ইমার্জিং দেশ সব দিক থেকে, এবং গণতান্ত্রিক চর্চা হচ্ছে যেখানে, সেখানে সেই দেশটিতে গণতন্ত্রের চর্চা বা ধারাবাহিকতা ব্যাহত হয়, এ নিয়ে তারা চিন্তা করছে। এটা আমি অন্য কোনো দৃষ্টিতে দেখি না, শুধু আমাদের কল্যাণকামিতার জন্যই তারা এটা করছে বলে মনে হয়। নিশা দেশাই এসছেন, নিশা দেশাই এবং তার এই যে ভিজিট, এটা সাকসেসফুল হয়েছে বলে আমার মনে হয়। সব দলগুলোকে নিয়ে তিনি বসেছেন, জামাতের নেতাও গিয়েছেন তার ডাকে, অন্যান্য দলের সবাই গিয়েছেন। কি কথা তাদের মধ্যে হয়েছে এটা ঠিক প্রকাশিত হয়নি, তবে অনুমান করা যায় যে তিনি তার পরামর্শ দিয়েছেন। সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার স্ট্যান্ডের কথা ব্যাখ্যা করেছেন, বিরোধী দল থেকে ব্যাখ্যা করা হয়েছে। তারপরে এই যে আজকে শপথ অনুষ্ঠান হলো, এই যে একটা সর্বদলীয় সরকার গঠন প্রণালী সম্পর্কে মানে প্রধানমন্ত্রী হয়তো তার কাছে ব্যাখ্যা করেছেন, এবং হয়তো তাদের কাছে সেগুলি গ্রহণযোগ্য হয়েছে বলেই আজকে শপথ অনুষ্ঠানটা হয়েছে। হয়তো বা এমনটি কথা আর হচ্ছে কি, আমেরিকা বলুন, অন্যান্য যে কোনো বিদেশি বলুন, আমাদের মঙ্গল কামনায় তারা এগিয়ে আসবে, এটা আমরা প্রত্যাশা করি। আমাদের হাতে আরেকটি দৈনিক আছে, দৈনিক রূপসী গ্রাম পত্রিকা। এখানে মূল যে সংবাদটি বলা হয়েছে, এরশাদের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা। আরেকটি যে সেকেন্ড লিড যেটা করা হয়েছে, উখিয়ে অর্ধশতাধিক আদিবাসী পরিবার নিরাপত্তাহীনতায় আতঙ্কে। তো এখানে যে এরশাদের এই যে রূপসী গ্রাম আজকে সব জাতীয় ইস্যু হয়ে যাচ্ছে। এরশাদ গতকাল পর্যন্ত বলেছেন যে সরকারের বিরুদ্ধে নির্বাচন করবে, কিন্তু গত রাতে হঠাৎ করে সুর পাল্টে গেল এবং আজকে যে মন্ত্রিসভা শপথের আগে সংবাদ সম্মেলন করে তারা বলেছে নির্বাচন তাকে যেতেই হবে, কারণ তার রাজনৈতিক নির্বাচনের জন্য। এই যে 24 ঘন্টার মধ্যে কথা বদলাচ্ছে, এর মধ্য দিয়ে কি তার ইমেজ সমস্যা হচ্ছে না বলে মনে করছেন কিনা? এরশাদকে নিয়ে নানান কটূক্তি সমালোচনা সকল মহলে আছে। তিনিও তার সিদ্ধান্ত সম্পর্কে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিনি খুব একেবারে একটা সিদ্ধান্ত নিয়ে সেটাকে ফলো করেন এমন নয়। সাম্প্রতিককালে এরকম অবস্থাটি হয়েছে। এখন
সর্বদলীয় সরকারে যোগ দিয়েছেন, তাই বলে তো তিনি আওয়ামী লীগেও যোগদান করেন নাই, মহাজোটেও যোগদান করেন নাই, বরং তা থেকে বের হয়ে যাচ্ছেন। সেই ছোটখাটো মন্ত্রিসভাতে থেকেও তিনি নির্বাচন করতে পারেন। এটা তো মহাজোটের মন্ত্রিসভা নয়, সর্বদলীয় সর্বদলীয় মন্ত্রিসভা। নির্বাচন আসলে তিনি তার প্রতীক নিয়ে নির্বাচন করবেন, এতে তো কোনো সংকট আমি দেখি না। সেটি আর বলেছেন যে উখিয়াতে আদিবাসী পরিবার নির্বাচন, খবরটা আমি পড়েছি। এটি দেখা যায় যে তেমন কোনো সাম্প্রদায়িক গণ্ডগোল নয়, এটা কিছু ভূমিদস্যুদের কারণে এটুকু হয়েছে, এটা হয়েছে। অনেক সময় মন্দির পোড়ানো, ঘর ভাঙা, এইগুলি কিন্তু বাংলাদেশে যেখানে হচ্ছে তার অনেকাংশে দেখা যায় যে সেগুলো এরকম পারিবারিক না হয় প্রতিবেশী সুলভ অনক্ষ থেকে এগুলি হয়ে থাকে। এটা হচ্ছে কি আদিবাসী সবগুলো সাম্প্রদায়িকদের বিষয় না, এটা ভূমিদস্যুতার কারণেই এই ঘটনাটি ঘটেছে। এটা কোনো সাম্প্রদায়িক, এখানে এই খবরটা দিয়ে অন্তত সাম্প্রদায়িক কিছু ঘটেনি। হ্যাঁ, এটা ভূমিদস্যুদের নিয়েই এই দুই দলের মধ্যে একটি ঘটনা। এখানে আদিবাসী পরিবারগুলো এখানে ভিকটিম বলা হচ্ছে, এইসব দাবি করা হয়েছে। আমাদের হাতে আরেকটি দৈনিক রয়েছে যেখানে বলা হয়েছে প্রধান শীর্ষ সংবাদে, জেলার 4 আসনে আওয়ামী লীগের অর্ধশত নেতার মনোনয়নপত্র জমা, অনিশ্চয়তায় বিএনপি। আমরা এই মূল আলোচনা নিয়ে করতে চাই যে এখানে অনেক তরুণ, আমরা যদি ক্যামেরাটা খুব ক্লোজ করে একটু দেখানো হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো তরুণ মুখ, একেবারে আশিকুল্লাহ রফিক, সাইমুম সরোয়ার কমল তো আছেই, নাজরিন সরোয়ার কাবেদী, মুজিবুর রহমান, ব্যারিস্টার মিজান সাইদ, আমরা অনেকগুলো নতুন মুখ দেখছি, হামিদুল হক চৌধুরী, রেজাউল করিম, জাফর আলম, কানিজ ফাতেমা মুস্তাক। আসলে কেমন নেতৃত্ব, শুধু তারুণ্যই কি নির্বাচনের জন্য প্রধান যোগ্যতা, নাকি তারুণ্য প্রধান যোগ্যতা, নাকি প্রকৃত রাজনীতিবিদ হওয়ার যোগ্যতাই মূল বিষয়? আমি আমার রাজনৈতিক দলীয় নিরপেক্ষ অবস্থান থেকে বলছি, আপনার তো রাজনৈতিক কোনো আইডেন্টিটি নাই, করিও না আমি রাজনীতি, সক্রিয় রাজনীতি করিও না। সেদিক থেকে নতুনরা যে গিয়ে এসছে, নতুন প্রজন্ম তরুণরা যে এই সমস্ত কাজে এই জন্য উদ্যোগী হয়েছে, এটা আমার জন্য খুব সুখকর এবং অত্যন্ত একটি সুসংবাদ। নতুন নেতৃত্ব, নতুন উদ্দীপনা নিয়ে যদি আসে, দেশ পরিচালনায় নেতৃত্বে যদি আসে, আমাদের জাতীয় সংসদে যদি তারা আসতে পারে, আমার মনে হয় এটি আমাদের দেশের জন্য খুব একটা সুখবর। যারা প্রাচীন, যারা প্রবীণ, তাদের চাইতে এরা যদি স্থলাভিষিক্ত হয়, আমরা এটাই চাই যে নতুনরা নতুন উদ্যমী উদ্দীপনা নিয়ে, তাদের বুদ্ধিদীপ্তি নিয়ে যদি জাতির সেবায় যদি আসে, জাতির জন্য এটা মঙ্গল বলে আমি মনে করি। আমাদের হাতে আরেকটি দৈনিক রয়েছে, দৈনিক বাকখালী পত্রিকায়। আমরা এখানে স্থানীয় সংবাদে চলে যাচ্ছি। কক্সবাজার জেলা আওয়ামী লীগ সম্মেলন নাকি কমিটি ঘোষণা, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। আর একটি ছোট্ট কিন্তু সম্ভাবনাময় সংবাদ আছে, কক্সবাজার সরকারি কলেজে ইংরেজি অনার্স কোর্সে ভর্তির অনুমতি পাওয়া গেছে। আপনি জানেন স্যার যে আপনাদের সময়ে শিক্ষা নামক এই যে সত্তাটি ছিল আমাদের কাছে সোনার হরিণ, আর এখন যুগ যত এগিয়ে যাচ্ছে কক্সবাজার কলেজে ইংরেজি অনার্স এর জন্য ছেলেপেলেরা তৈরি হবে, সুযোগ পাবে। এটা অত্যন্ত আনন্দের সংবাদ আমাদের জন্য। এটা এমন মনে করছেন কিনা? কেমন আমাদের এখানে তো শুধুমাত্র অনার্স কোর্স না, তার আগে অন্যান্য যে শিক্ষা ব্যবস্থা, আইএতে, ম্যাট্রিকে, এরকম প্রজন্ম আমরা তৈরি করতে পারছি না যারা যে অনার্সে খুব ভালো ফলাফল বয়ে আনবে। আমি এই কলেজের সেকেন্ড ব্যাচের গ্রাজুয়েট, কক্সবাজার কলেজের 1969 আমি সেকেন্ড ব্যাচের গ্রাজুয়েট। আমরা যখন ছিলাম বেটার ঘর ছিল, পাকা বাড়িগুলো নির্মাণাধীন ছিল। এই সেদিন গত শনিবার আমি আবার গেলাম, আমাদের একটা বৃত্তি দেওয়া ধারাবাহিকতা, একটা গার্লস ওয়েলফেয়ার ফান্ড আছে, সেখান থেকে আমাদের কিছু টাকা আছে, তার থেকে গরিব মেধাবী ছাত্রী একাদশ শ্রেণীর বৃত্তি দিয়ে থাকি, মাথা পিছু 3000 করে। এবারের শনিবারে আমরা ওই কলেজের 9 জনকে দিলাম। আমার কষ্ট লাগে, এমন সুন্দর লোকেশনে কক্সবাজার কলেজ, যেটি 20 একর জায়গা জুড়ে, প্রধান সড়কের পাশে, পিছনে পাহাড়। আমার মনে হয় না এত বড় এরিয়া নিয়ে এমন সুন্দর অবস্থানে আর কোথাও কোনো সরকারি কলেজ বাংলাদেশে আছে।
কিন্তু এর যে অবস্থা, এর যে অবহেলিত অবস্থা, আমি মানুষের কাছ থেকে শুনি যে বেশি লেখাপড়া করার জন্য আমাদের দেশের ছেলেরা বেঙ্গালোরে যায়। সরকার যদি এই কলেজের প্রতি যদি মনোযোগ দিত তাহলে বেঙ্গালোর থেকে ছেলেরা আমার মনে হয় কক্সবাজার পড়তে আসতো। এমন সুন্দর লোকেশন। সেখানে আমাদের বলা হলো যে প্রতি সাবজেক্টে যে যতগুলো সংখ্যক টিচার দরকার সেগুলি নেই, অবকাঠামো নাই, আবাসন সংকট, নিবাস নির্মাণাধীন আছে, আবাসন সংকট আছে, ক্লাসরুমের সংকট আছে, অধ্যাপক অধ্যাপিকার পরিপূর্ণ তাদের সংখ্যা পূরণ হচ্ছে না। এতদিন পরে ইংরেজি অনার্স কোর্সটা এখানে চালু হলো, অথচ এর থেকে আরো অনগ্রসর শহরের অনগ্রসর কলেজে এগুলো অনেক আগে হয়েছে, অবকাঠামো হয়েছে। এটা আমার মনে হয় আমাদের এখানে নেতৃত্বের কিছু দুর্বলতা আছে, কিছু ইলিসিট করা সরকারের কাছ থেকে আদায় করার যে যোগ্যতা সেটির একটি অভাব আছে। আমাদের এখানে কোনো সচিব টচিব খুব উচ্চ পর্যায়ে হয়তো কর্মরত নেই, মন্ত্রীরা নেই, বিরোধী দল থেকে এমপি আছেন, তারপরে যারা নেতৃত্বে আছেন এই দিকটা তাদের হাতে খুবই অবহেলিত হয়েছে বলে আমার মনে হয়। না হলে এমন সুন্দর একটি বিশ্ববিদ্যালয় কলেজ এখানে হতে পারতো অনেক আগে। তার যে এরিয়া, তার তারপরে এখন যেটা হয়েছে সেটা অবশ্যই সাধুবাদ জানাই, দেরিতে হলেও বেটার। এখানে যে দ্বিতীয় অংশটি ছিল যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন নাকি কমিটি ঘোষণা, এটি নিয়ে বারে বারে একটি সময় দেওয়া হচ্ছিল, আবার সেটি বাতিল হচ্ছিল, আবার একটি নতুন সময় নির্ধারিত হচ্ছিল। এগুলো নিয়ে অনেক হাসাহাসি হয়, কেন এরকম হয়। তারপর একবার বলা হলো যে 7 তারিখ থেকে 9 তারিখে গেল, 9 সেপ্টেম্বর অবশ্যই হবে সম্মেলন হবে, এবং এটি দায়িত্ব বীর বাহাদুর এমপির জায়গায় আমাদের মোশাররফ সাহেব স্থলাভিষিক্ত হয়েছেন। তাদের বোঝা গেল যেটা হবেই হবে। আমরাও চেয়েছিলাম যে অনেকদিন পরে হলেও তৃণমূল নেতৃত্বের তাদের মতামতের ভিত্তিতে একটা নতুন কমিটি হবে। এখন আবার আজকে শিরোনাম দেখছি সম্মেলন নাকি কমিটি ঘোষণা। দলের মধ্যে যে ওই আমরা বারবার বলে থাকি যে দলের মধ্যেই গণতন্ত্র নেই, আবার নাকি সেটি হতে যাচ্ছে। তো কমিটি যদি ঘোষিত হয় এ নিয়ে এটা কতটা গ্রহণযোগ্য তাদের নেতৃবৃন্দের মধ্যে হয়ে থাকে, তৃণমূলে এর সমর্থন কেমন থাকে, নির্বাচনের কোনো প্রভাব পড়বে কিনা, অনেক বিষয় আছে। এসব নিয়ে ভাববেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমাদের হাতে এসছে আরেকটি দৈনিক, তারেক প্রধান শিরোনাম, তারেক খালাস, মামুনের কারাদণ্ড। আর কিছু সংবাদ রয়েছে, সেখানে রয়েছে নতুন মন্ত্রিসভা আজ, থাকছে জাতীয় পার্টি। আর ছোট্ট একটি সংবাদ আছে, এখানে টেকনাফ স্থলবন্দর, সেন্ট মার্টিন সমুদ্র পথে পর্যটকবাহী জাহাজ চলাচল নতুন নির্দেশনা এখনো কার্যকর হয়নি। অর্থাৎ সেন্ট মার্টিনে যে জাহাজ চলাচল করে তার জন্য যে জেটি নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে স্থলবন্দরের, কিন্তু এখনো পর্যন্ত ওখান দিয়ে যাওয়া আসা করছে না। অন্যান্য কয়েকটি জেটি আছে সেখান দিয়ে যাচ্ছে বলে এখানে দাবি করা হয়েছে। আসলে সেন্ট মার্টিনে যাতায়াতের উপর একটা নিষেধাজ্ঞা থাকা দরকার, অথবা একটা লিমিটেশন থাকা দরকার যে কতটা লোক যাবে কতটা লোক যাবে না। হাজার হাজার মানুষ এখানে গেলে, কারণ এই প্রবাল দ্বীপ তো এটাকে ওয়েসিস অফ দ্য ওশেন বলা হয়, তো এটাকে সংরক্ষণের জন্য আসলে শুধু মানুষ যাওয়ার নয়, সংরক্ষণের একটা উদ্যোগ নেওয়া দরকার বলে সবাই মনে করছেন। প্রথমে বলেছেন যে তারেক খালাসের সংবাদটা এখানে হয়েছে সব পত্রিকাতে, এটা শিরোনাম হয়েছে আমাদের দৈনিক জাতীয় দৈনিকেও। এখানে দেখবেন আপনি তারেক খালাস হলেও মামুনের সর্বোচ্চ কারাদণ্ড হয়েছে, মানি লন্ডারিং অ্যাক্টে সর্বোচ্চ কারাদণ্ড, আমি যতটা আমার মনে হয় সর্বোচ্চ কারাদণ্ড 7 বছর। এবং সেই আইনের বিধান হচ্ছে যত পরিমাণ টাকা নিয়ে অভিযোগ তার দ্বিগুণ ফাইন হতে হবে। এখানে 20 কোটি টাকার দ্বিগুণ 40 কোটি টাকা যথাযথভাবে হয়েছে, এবং কারাদণ্ডটাও সর্বোচ্চ হয়েছে। আর আসলে এখানে যে প্রতিবাদ বিষয়টি যেটা ছিল তারেক যেটা বলতে চাই যে এখানে একটি কাজ পাইয়ে দেওয়ার জন্য কনসালটেন্সি ফিস নিয়েছে তারা, এবং এটা সিঙ্গাপুরে লেনদেন করেছে, কিন্তু তারা তো কোনো কনসালটেন্সি ফার্ম তাদের ছিল না, তাহলে তারা এটা কেন টাকাটা নিয়েছে? এই বিষয়টা নিয়েই মূলত রাষ্ট্রপক্ষ প্রমাণ করেছে যে সন্দেহাতীতভাবে যে মামুন এটা নিয়েছে, তারেক তার অ্যাকাউন্টে একটা টাকা খরচ করেছে বলে ওখানে অভিযোগ এনেছে। এটি একটি আমার অ্যাকাউন্ট থেকে যে কেউ খরচ করতে পারে, এই জন্য দায়টা আমার উপর বর্তায় না। সম্ভবত এই কারণেই তারেককে খালাস দেওয়া হয়েছে।
তারেক এই মামলাতে অ্যাভেটারের অভিযুক্ত ছিল, অ্যাভেটার। সহযোগিতা করার ব্যাপারে। প্রিন্সিপাল একিউজ যদি খালাসও পেয়ে যায়, শাস্তিও পেয়ে যায়, অ্যাভেটার যে একই রকম ভাবে খালাস পাবে এরকম কোনো কথা নেই। সবগুলো আগে যে বলেছিলাম যে সব এভিডেন্সের উপর নির্ভর করে। তার সঙ্গে তার যে অ্যাভেটমেন্ট কতটা, সেটা কিভাবে প্রমাণিত হয়েছে কিনা আদৌ, যদিও কার্ড নিয়ে সে অ্যাকাউন্ট থেকে তার টাকা তোলারও কথা আছে, সেটা সেই অপরাধের সঙ্গে কতটা সম্পৃক্ত সেটা মাননীয় বিচারক এটা দেখেই এটা করেছেন বলে আমার মনে হয়। আর সেন্ট মার্টিন নিয়ে সরকারকে আরো নতুন করে একটু ভাবনা চিন্তা করতে হবে। সেখানে অনেক সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ায়ও কোনো সময় লঞ্চ গেছে, কোনো সময় যাওয়ার সময় যায়নি, এবং অনেক টুরিস্ট সেখানে আটকা পড়েছে, শত শত পর্যটক আটকা পড়েছে। সরকার, আমাদের জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগেও তাদেরকে উদ্ধার করা হয়েছে অনেক সময়, সরকারি উদ্যোগে, সরকারি অর্থানুকূল্যে এটা হয়েছে। তো এখন কি পরিস্থিতি এখানে, যে কি পরিস্থিতিতে লঞ্চ যাচ্ছে না, কেন, কি নির্দেশ উপেক্ষিত হয়েছে, এটা তো এক জায়গা থেকে, অর্থাৎ ওখানে স্থলবন্দরে তারা স্থলবন্দর দিয়ে সব জাহাজ চলাচলের কথা বলা হয়েছে, স্থলবন্দর জেটি থেকে, ওটা না মেনে তারা নিজেদের যে জেটিগুলো করেছে ওখান থেকে তারা চলাচল করছে। তো স্থলবন্দর দিয়ে যাওয়ার জন্য যে নির্দেশনা ছিল প্রশাসনে, আপাতত তারা তা মানছে না, এটাকেই তারা সংবাদ ছিল। আমার মনে হয় এটা এই খবর প্রকাশিত হওয়ার পরে জেলা প্রশাসনের উদ্যোগে এটা আমাদের হাতে আরেকটি দৈনিক আছে, দৈনিকটি হচ্ছে দৈনিক সমুদ্র বার্তা। সেখানেও এই আমাদের যথারীতি তারেক খালাসের সংবাদটি, সর্বদলীয় মন্ত্রিসভার শপথের সংবাদটি। এছাড়াও রয়েছে আমাদের হাতে আরো একটি রয়েছে আমাদের কক্সবাজার নামক স্থানীয় দৈনিক। সেখানে ভ্রাম্যমাণ ধূমপান বিক্রেতাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না ছাত্ররা। ধূমপান নিয়ন্ত্রণ আইনে সরকারের কার্যকরী ভূমিকা নেই, এই হচ্ছে তাদের শীর্ষ সংবাদ। ধূমপান সরকারিভাবে তাদের জন্য আইন করা হয়েছে, কিন্তু এই আইনের প্রয়োগের কথাটি বলা হয়েছে এখানে। ওই আইনে পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ এবং ওই শাস্তিযোগ্য অপরাধ। সেখানে তাৎক্ষণিকভাবে যদি পাবলিক প্লেসে ধূমপান করে, আগে ফাইন ছিল 50 টাকা, এখন সেটাকে বাড়িয়ে অ্যামেন্ড করে সম্ভবত 500 টাকা করা হয়েছে। কিন্তু ফাইনের সঙ্গে যতটাই হোক না কেন, যেহেতু এটা একটা আসক্তি, এটি থেকে সহজে নিজেদের মধ্য থেকে যদি এটা একটা নিয়ে না আসে, চেতনা যদি নিজেদের বোধ যদি নিজের থেকে জাগ্রত না হয়, আর এত শক্তি সরকারের নাই যে সকলকে পাবলিক প্লেসে ধূমপান করছে শাস্তি করবে, এই জনবলেরও সংকট আছে এখানে। যেমন স্যার এক সময় চীন সরকার বাধ্যতামূলক করেছিল ধূমপান না করে তাদের লাইফ ইন্স্যুরেন্স দিত না, কিন্তু চীন বাধ্য করেও ধূমপান করাতে বাধ্য করতে পারেনি, আবার বাধ্য করে ধূমপান ছাড়াতেও বাধ্য করা যাবে না, এমনই হচ্ছে তাদের সচেতনতার একটা বিষয় রয়েছে। আমাদের দেশে এ নিয়ে অনেক হচ্ছে, অনেক সরকারি উদ্যোগেও এগুলির বিরুদ্ধে নানা প্রচারণা হচ্ছে। তো এগুলোর যে ব্যাড ইফেক্ট যেটা, তার থেকে বাঁচার জন্য নিজেদেরকেও একটু সচেতন হতে হবে সকলকে, বিশেষ করে আমাদের ছাত্র সমাজকে। আমরা চলে যাচ্ছি আরেকটি দৈনিকে, দৈনিক সাগর দেশ পত্রিকা আমাদের হাতে এসে পৌঁছেছে। এখানেও যথারীতি তারেক রহমান খালাস, মামুনের কারাদণ্ড, এটাই হচ্ছে শীর্ষ সংবাদ। তারপরে রয়েছে জেলার 4টি সংসদীয় আসনে আওয়ামী লীগের 33 সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন সংগ্রহ, একই পরিবারের 3 ভাই বোনের মনোনয়নপত্র সংগ্রহ। এখানে একটা ছোট বক্স করে দেওয়া হয়েছে যে একই পরিবারের, অর্থাৎ কক্সবাজার রাম সংসদীয় আসন থেকে ওসমান সরোয়ার আলম চৌধুরীর কন্যা নাজরিন সরোয়ার কাবেরী এবং 2 পুত্র যথাক্রমে সাইমুম সরোয়ার কমল ও সুহেল সরোয়ার কাজল, একই পরিবারের 3 জন কিনেছে, এই হচ্ছে তাদের সংবাদটি। আসলে একই পরিবার থেকে একটি আসনে 3 জন যে কিনেছে, এই বিষয়ে লোকজনের ধারণা, যেমন তাদের পরিবারের মধ্যেও তাদের মধ্যেও তো একটা প্রতিক্রিয়া থাকা দরকার যে একই পরিবার থেকে 3 জন একজনের মুখোমুখি হয়ে গেল কিনা। এ নিয়ে আগেও সংবাদ এসছে অনেক, তাদের মধ্যে যে ভাই বোনদের মধ্যে এই নিয়ে রাজনৈতিক অবস্থান নিয়ে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে বলে আমরা জেনেছি পত্রপত্রিকার সংবাদের মাধ্যমে। সেই থেকে সকালে উৎসাহিত হয়েছেন
সবাই হয়তো উৎসাহিত হয়েছেন। তবে দলীয় মনোনয়ন নেয়া এটা তো আর নির্বাচনী মনোনয়ন নয়। এখান থেকে যারা নির্বাচিত হয় অন্যান্য সকলে মিলে দল যাকে নির্বাচন করে, যোগ্য বলে নির্বাচন করে, তাদের 3 ভাই বোনের থেকেও একজন হতে পারে বা বাইরের থেকেও হতে পারে। তারা এটা এক পরিবার থেকে 3 জন, বাংলাদেশে হয়তো কোথাও এরকম হয়নি এরকম অবস্থা। এই জন্য সকলে একটু মনোযোগ আকর্ষণ করছে। সংবাদটি এরকম। আমাদের হাতে আরেকটি দৈনিক রয়েছে, দৈনিক দৈনন্দিন। সেখানে যথারীতি তারেক রহমানের সংবাদ রয়েছে, মন্ত্রিসভার শপথের সংবাদ রয়েছে। তবে স্থানীয় একটি সংবাদ আছে, সেটা হচ্ছে শহরে পাহাড় কাটা সরঞ্জাম সহ আটক 5। আসলে এই প্রতি বর্ষা মৌসুম এবং বর্ষা সংলগ্ন যে মৌসুমগুলো থাকে পাহাড় কাটা চলে, এখানে অভিযান চালিয়ে প্রায় সরঞ্জাম আটক করেছে, এবং 5 জনকে আটক করেছে পাহাড় কাটা অবস্থায়। এটি একটি ভালো উদ্যোগ, আমরা মনে করি যে এটা অব্যাহত থাকা দরকার। অব্যাহত আছে, তবে এগুলি তাৎক্ষণিকভাবে আরো কম সময় ব্যবধানে এগুলি বন্ধ করা যাচ্ছে না। কেন? সেখানেও আইনের দুর্বলতা আছে। এগুলি বিচার হচ্ছে না খুব কম সময়ের মধ্যে। আমাদের যে বিচারের প্রক্রিয়ায় অনেক সময় নিয়ে যায়, একটা মামলা হলে এটা রেজাল্ট পেতে অনেক সময় লেগে যায়। এই জন্য তাৎক্ষণিকভাবে বিচার হচ্ছে না বলে এগুলি কোনো অপরাধ, এই ধরনের অপরাধ বা অন্য কোনো অপরাধ এগুলি বন্ধ হচ্ছে না। আমাদের ব্যবস্থা, বিচার ব্যবস্থাকেও আমাদের একটা স্বাধীন দেশের মানুষের চিন্তা চেতনার সঙ্গে, আশা আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে সবগুলো আইন রিরাইট করা উচিত, নতুনভাবে প্রণীত হওয়া উচিত। খুব কম সময়ের মধ্যে তাৎক্ষণিক যেন ফল পাওয়া যায়, বিচার পাওয়া যায়, এটা নিশ্চিত করা উচিত। বিচারের থেকে দীর্ঘসূত্রিতা যতদিন যাবে না, অপরাধ এগুলি প্রবণতা কমবে না। আমাদের হাতে আরেকটি দৈনিক রয়েছে, দৈনিক আজকের কক্সবাজার। আজকের কক্সবাজার পত্রিকায় তারেকের সংবাদটি রয়েছে, তারেক খালাসের আরেকটি মন্ত্রিসভার সংবাদ রয়েছে যথারীতি। তবে এখানে একটি সংবাদ রয়েছে স্থানীয়, সাগরের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে মানুষ, টেকনাফ শাহপুরের দ্বীপ দৃশ্যপট। টেকনাফ শাহপুরের দ্বীপের যে বেড়ি বাঁধটি এখনো নির্মাণ করা হয়নি, ফলে প্রতি জোয়ারে এসে শাহপুরের দ্বীপে পানি ঢুকছে এবং বলা হয়ে থাকছে যে আগামী দিনে হয়তো বাংলাদেশের মানচিত্র থেকে শাহপুরের দ্বীপ নামক এই ঐতিহাসিক স্থানটি নিঃশেষ হয়ে যাবে। গত প্রায় কয়েক বছর ধরেই এই একই হেডিংয়ে পত্রিকায় আসছে এই খবরটি, কিন্তু একটা সন্তোষজনক কিছু করা হয়েছে বলে স্থায়ী ভিত্তিতে আমার জানা নেই, মনে হচ্ছে না। যদিও আমাদের কক্সবাজারের 4টি আসনের মধ্যে সে টেকনাফ উখিয়ার আসনেই বর্তমান সরকারের এমপি রয়েছেন, তার উদ্যোগ অবশ্য কম নয়। তো যেহেতু এটা অনেক বড় রকমের প্রজেক্ট, কেন কিছু করা হচ্ছে না? একটা অংশ, বাংলাদেশের অংশ এটা বিচ্ছিন্ন হয়ে যাবে, সাগরে তলিয়ে যাবে, মেইন ল্যান্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এ নিয়ে সরকারকে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেওয়া উচিত, গ্রহণ করা দরকার। প্রিয় দর্শক, আমাদের হাতে সর্বশেষ যে দৈনিকটি রয়েছে সেটা দৈনিক আলোকিত উখিয়া। এরা এখানে যে বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ বলছেন। তারপরে এখানে রয়েছে জেলার বিভিন্ন স্থানে আনন্দ উল্লাস, আরেকটি সংবাদ রয়েছে বক্স আইটেম, অভাবতাড়িত শিশুরা অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও আমরা যেটা লক্ষ্য করছি যে পত্রিকাগুলোর যে একটা পত্রিকার মূল যে অংশটি রয়েছে সম্পাদকীয় এবং উপসম্পাদকীয়, কক্সবাজারের পত্রিকাগুলোতে আমরা সম্পাদকীয় এবং উপসম্পাদকীয় অস্তিত্ব খুব একটা দেখতে পাই না। আমরা ভেতরের পাতাগুলো খুব উপেক্ষিত রয়ে যাচ্ছে। এখানে আমাদের আলোকিতর মধ্যে আমরা সম্পাদকীয় দেখতে পেয়েছি, খুব গোটা একটা দুটো পত্রিকা ছাড়া আর কোনো পত্রিকার সম্পাদকীয় কিংবা উপসম্পাদকীয় পাওয়া যাচ্ছে না। ফলে দ্বিতীয় এবং তৃতীয় পাতাটা উপেক্ষিত রয়ে যাচ্ছে। এটাতে খুব নজর দেওয়া জরুরি নয় কি স্যার? একটা জিনিস খুব পুলকিত করে আমাকে, যে কক্সবাজার মতো একটা ছোট শহরের জেলা সদর থেকে এতগুলো পত্রিকা, কম তো হবে না, 20 হবে কমপক্ষে বা তার অধিক হবে। এখন আজকে 14টি বেরিয়েছে। এত সীমিত সুযোগ সুবিধার মধ্যে এতগুলো পত্রিকা দৈনিক বের হচ্ছে, কত সুন্দর আঙ্গিকে, অথচ এর জন্য সরকারের কোনো আনুকূল্য নেই, সরকারের আনুকূল্য ছাড়াই এদেরকে বাঁচতে হচ্ছে ছোটখাটো বিজ্ঞাপন দিয়ে। তারপরেও তারা বেঁচে রয়েছে। এটা খুব সুখের কথা। এটা কোনো জেলাতে এত বেশি সংখ্যক দৈনিক পত্রিকা বের হয় না। তো সম্পাদকীয় উপসম্পাদকীয় কোনো কোনো কাগজে আছে, সেটাও নিয়মিত নয়, আর কোনো কোনো পত্রিকায় একেবারে নেই।
আজকাল উপসম্পাদকীয় বা সম্পাদকীয় লেখার জন্য তথ্যের অভাব নেই। অনেক বেশি অনলাইনে এরা বিভিন্ন প্রযুক্তিতে Information গুলো- ইনফরমেশন প্রযুক্তিতে তারা এত সংবাদ পেয়ে যায় সারা বিশ্বের, যে কোনো না কোনো একটা বিষয় নিয়ে একটা উপসম্পাদকীয় বা সম্পাদকীয় লেখা এমন কোনো কষ্টসাধ্য বিষয় নয়। একটা থাকলে পত্রিকার যে একটা শোভন এটা এটা বাড়ে। আর কোন পত্রিকা একটা সাহিত্য অংশ দিয়ে শুরু করলেও সাহিত্য এটা বন্ধ হয়ে শিশু গেছে, একটা সাহিত্য পরে। পাতা হ্যাঁ, বন্ধ হয়ে শিশুদের জন্য এটা থাকলে পরে কবিতা গল্প সকলে ছোট বড় মাঝে যারা তরুণ তারা লিখতে পারে। পত্রিকা একটা ছাপানো কবিতা ছাপানো গল্প লিখলে যে উৎসাহিত বোধ করে সকলে, নতুনরা বিশেষ করে যারা, তাদের একটা সুযোগ হয়। এই জন্য একটা পৃষ্ঠা বা একটা অতিরিক্ত পাতা যদি এখানে সাহিত্য পাতা হিসেবে সংযুক্ত হয়, একজন সাহিত্য সম্পাদক যদি মনোনীত হন সকল পত্রিকার জন্য খুব ভালো হয়। খুব ভালো হয়। দর্শক, আমরা আলোচনা করতে করতে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের অতিথি যিনি ছিলেন বিশিষ্ট জ্ঞান তাপস অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, তার বক্তব্যে যেটা বেরিয়ে এসছে এই সংবাদ বিশ্লেষণ ধর্মী আলোচনা থেকে, আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আইনের শাসন। কারণ দীর্ঘ সময় ধরে কালচার অফ ইম্পিউনিটি অর্থাৎ বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশের গণতন্ত্র, দেশে এর সামগ্রিক যে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হয়েছে। তাই সে লক্ষ্যে আমাদের প্রথম দরকার যে আইনের শাসন। আইনের শাসন এর মধ্য দিয়ে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং সংবাদপত্র সেই প্রাতিষ্ঠানিক রূপ পেতে একটি কার্যকরী সহায়ক ভূমিকা পালন করবে। এমন প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। দর্শক, আপনার বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মুহূর্তে আমাদের সাথে যুক্ত হতে পারেন। তার জন্য আপনার মোবাইল, ল্যাপটপ, আইটপ কিংবা ডেস্কটপে ইন্টারনেট যুক্ত থাকলে এই মুহূর্তে আপনি টাইপ করুন www.voicemarina.com। মুহূর্তে যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে। আর এই ভয়েস মেরিনা হচ্ছে কক্সবাজার থেকে যুক্ত হওয়া প্রথম অনলাইন টেলিভিশন। প্রিয় দর্শক, আমাদের এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি।